অভিজ্ঞান শকুন্তলম নাটক মহাকবি কালিদাস বিরচিত 7টি অঙ্কে নিবিষ্ট এই নাটকটি সংস্কৃত সাহিত্যে একটা অনবদ্য সৃষ্টি এবং এই নাটকের মাধ্যমে আমরা প্রাচীন যে সমাজ ব্যবস্থা ছিল বৈদিকোত্তর যুগে ভারতবর্ষে তার একটা মসৃণ চরিত্র এই নাটকে কালিদাস চিত্রিত করেছেন। এই নাটকটির উৎস হচ্ছে মহাভারতের আদি পর্ব দুষ্যন্ত শকুন্তলা উপাখ্যান এবং পদ্মপুরাণেও এই কাহিনী আছে। তাহলে যদি প্রশ্ন হয় যে অভিজ্ঞান শকুন্তলা নাটকের কাহিনী মহাভারতের কোথায় আছে বা সেখানে কি নামে অভিহিত, দুষ্যন্ত শকুন্তলা উপাখ্যান, ঠিক আছে। নাটকের যে শিষ্টাচার সেটা হচ্ছে মঙ্গলাচরণ। এই মঙ্গলাচরণ আমাদের এখানে মহাকবি কালিদাস মঙ্গলাচরণের শিবের স্তুতি করেছেন। ইয়া সৃষ্টি স্রষ্টুরাজ্ঞা বহতি বিধি হতাম ইয়া হবির্যাচা হত্রী দ্বে দ্বে ক্বালং বিধত্ত শ্রুতি বিষয় গুণা যা স্থিতা ব্যাপ্য বিশ্বম জমাহু সর্ব বীজ প্রকৃতিরিতি জয়া প্রাণিন প্রণবন্তঃ প্রত্যক্ষাভি প্রপন্নস্তনভিরবতু বস্তাভিরষ্টাভিরিষঃ। এবার যেহেতু আমাদের পরীক্ষার জন্য পড়বো, আমরা এখান থেকে দেখে নেব যে আমাদের ছোট ছোট প্রশ্ন কি হতে পারে এখান থেকে, ঠিক আছে। যা সৃষ্টি স্রষ্টুরাজ্ঞা, তো এই পোর্শনটা দিয়ে দেওয়া হলো, দিয়ে বলবে যে এই অংশের মাধ্যমে কোন শক্তি বা কোন মূর্তির কথা বলা হয়েছে। তাহলে যা সৃষ্টি স্রষ্টুরাজ্ঞা, যা সৃষ্টির আদি স্রষ্টা অর্থাৎ প্রথম সৃষ্টি হচ্ছে জল। হ্যাঁ, দেখো এখানে আছে যে স্রষ্টু মানে সৃষ্টিকর্তার আদি সৃষ্টি হচ্ছে জল। তাহলে এই লাইনটা তুলে দিয়ে অপশন দিতে হবে জল, পৃথিবী, তেজ, বায়ু, এরকম অপশন দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো ইয়া সৃষ্টি স্রষ্টুরাজ্ঞা বহতি বিধি হতাম ইয়া হবির্যাচা হত্রী। তাহলে প্রথম লাইনে আমরা তিনটে বিষয়বস্তু পাচ্ছি, কি সেটা? যা সৃষ্টি স্রষ্টুরাজ্ঞা বহতি বিধি হতাম যা হবির যা চ হত্রী, অর্থাৎ যা বিধি হতাম, যা বিধিপূর্বক বা যে মূর্তি বা যে শক্তি বিধিপূর্বক শাস্ত্রবিধি অনুসারে আহুতি প্রদত্ত ঘৃতাদি বহতি দেবতাদের কাছে বয়ে নিয়ে যায় সেই অগ্নি, ঠিক আছে। আমরা ঋগ্বেদের প্রথম মণ্ডলের প্রথম সূক্তে অগ্নি দেবতা পড়েছি। আমাদের বেদের যে সূক্তগুলি পাঠ্য ছিল গ্রাজুয়েশনে, সেখানে অগ্নি সূক্ত প্রথম ছিল। তো সেখানে অগ্নিকে বন্যী দেবতাদের বাহক বলা হয়েছে। বন্যী দেবতার অপর নাম, যেহেতু তিনি বহন করে নিয়ে যান দেবতাদের উদ্দেশ্য হবি, তার নাম বন্যী। তো যাই হোক, যা বিধিহুতাম বহতি, যে বিধিপূর্বক বয়ে নিয়ে যায়, যা চ হোত্রী, এবং যে মূর্তি হচ্ছে হোত্রী, হোম করে সেই যজমান, সেই যজমান হচ্ছে একটা শক্তি বা মূর্তি। তাহলে প্রথম চরণে আমরা জল পেলাম, অগ্নি পেলাম আর যজমান পেলাম। যে দ্বে কালং বিধত্ত শ্রুতি বিষয় গুণা যা স্থিতা ব্যাপ্য বিশ্বম, যে দুটি বা যে মূর্তিগুলি দিন রাত্রি ভাগ করে নিয়ে যায় বা ভাগ করে দেয়, সেইটা যা স্থিতা ব্যাপ্য বিশ্বম, যা বিশ্বব্যাপী অবস্থিত অর্থাৎ আকাশ। তাহলে যে দুই কালং বিধত্ত শ্রুতি বিষয় গুণা, যে দুটি কালকে ভাগ করে দেয় অর্থাৎ চন্দ্র সূর্য, এবং যা শ্রুতি বিষয় গুণা, যার শ্রুতি বিষয় গুণ, সেইটা হচ্ছে যে আকাশ। হ্যাঁ, আমরা পড়েছি তর্ক সংগ্রহে শব্দ গুণম আকাশকম, তাহলে শ্রুতি বিষয় গুণ হচ্ছে আকাশে। নেক্সট আমরা কি পাচ্ছি? জামাহু সর্ববীজ প্রকৃতিরিতে জয়া প্রাণিনা প্রাণবন্তঃ। জাম আহু, যাকে বলা হয় সর্ববীজ প্রকৃতি, সকল বীজের প্রকৃতি।
আর কি আছে? জয়া প্রাণিনা প্রাণব্রন্ত, যার দ্বারা প্রাণীরা প্রাণব্রন্ত হয়, অর্থাৎ বাতাস। তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি যে সকল বীজের মূল কারণ অর্থাৎ এই পৃথিবী। আর কি পাচ্ছি আমরা? না, যার দ্বারা প্রাণীগণ প্রাণব্রন্ত হয়। হ্যাঁ, বাতাস নিয়ে মানুষ বেঁচে থাকে বা প্রাণীরা বেঁচে থাকে। তাহলে সেই বাতাসের কথা এখানে বলা হয়েছে, বায়ুর কথা বলা হয়েছে। এই ৮টি শক্তির দ্বারা ভগবান শিব আমাদেরকে রক্ষা করুন। ঠিক আছে, পরমাত্মা রক্ষা করুন। প্রত্যক্ষাভি প্রবন্নস্তনাভি রবতু বস্তাভি অষ্টাভি ঈশাহ। তত্র ঈশাহ ব, এবার এই যে ব আছে, যুষ্মাকং ব বিকল্প রূপ, ঈশাহ শিব তোমাদের অবতু রক্ষা করুন। তাহলে আমাদের এখানে প্রথম অঙ্কের যে মঙ্গলাচরণ অভিজ্ঞান সংকলন নাটকের সেটা আমরা এখানে দেখলাম, যে এখানে ৮টি মূর্তির কথা বা শক্তির কথা, বিধাতার ৮টি শক্তির কথা বলা হয়েছে। সোজা কথায় এখানে মেটাফিজিক্সের কথা বা পদার্থ তত্ত্বের কথা মহাকবি কালিদাস এখানে আলোচনা করেছেন এই শ্লোকের মাধ্যমে। ঠিক আছে, তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়াচ্ছে? যে মূর্তি বিধাতার প্রথম সৃষ্টি জল, যে মূর্তি শাস্ত্রবিধি মতে আহুতি প্রদত্ত ঘৃতাদি দ্রব্য বহন করে, যে মূর্তি স্বয়ং হোতা যজমান, যে দুটি মূর্তিকে সময়ের বিভাগ করে দেয়, যে দুটি মূর্তি দিনরাত ভাগ করে, সেই সূর্যচন্দ্র, এবং শব্দ যার বিষয় বা বিশেষ গুণ এবং যা বিশ্বকে ব্যপ্ত করে থাকে, যাকে যে মূর্তিকে সকল বীজের হেতু বলা হয় পৃথিবী, যার দ্বারা মানুষ প্রাণব্রন্ত হয় সেই বায়ু, আর প্রত্যক্ষ গ্রাহ্য এই অষ্টমূর্তিতে পরিচিত শিব তোমাদেরকে রক্ষা করুন। অর্থাৎ দেবাদিদেব মহাদেবের এখানে মঙ্গলাচরণের স্তুতি করা হয়েছে। মঙ্গলাচরণ আমাদের হয়ে গেল। আর একবার পড়ে দিই শ্লোকটি। ইয়া সৃষ্টি স্রষ্টুরাদ্যা বহতি বিধি হতাম ইয়া হবির্যচ হত্রী, যে দ্বে কালং বিধত্ত শ্রুতে বিষয় গুণা যা স্থিতা ব্যাপ্য বিশ্বম, যমাহু সর্ববীজ প্রকৃতি রীতি জয়া প্রাণিনঃ প্রাণবন্তঃ, প্রত্যক্ষাভি প্রপন্নস্তনভিরবতু বহতাভিরষ্টাভিদীশাঃ। অস্তু। এরপর আসছে এই যে ছোট ছোট শ্লোকগুলো আমরা দেখতে পাচ্ছি। নান্দন্তে সূত্রধার, হ্যাঁ, সূত্রধার কাকে বলে, নেপথ্য শব্দের অর্থ কি, নটি কে বা নট কে, সূত্রধারকে নট বলা হয়, সূত্রধার স্ত্রীকে নটি বলা হয়। তো নিজেদের কথোপকথন চলছে যে আজকে আমরা অভিজ্ঞান শকুন্তলা নাটক অভিনয় করব মুক্ত ইত্যাদি তারা বলছে। যেখানে একটা শর্ট কোশ্চেন হয় যে অভিজ্ঞান শকুন্তলা নাটক যে মহাকবি কালিদাসের লেখা, তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে স্বয়ং নাটকে এখানে লিখেছেন যে দেখো, সূত্রধার বলছে আজ অভিরূপ ভূয়িষ্ঠা পরিষদীয়ম অদ্য খলু কালিদাস প্রথিত বস্তু না অভিজ্ঞান শকুন্তলম শকুন্তল নাম ধেয়েন নবীন নাটকেন উপস্থাতব্যম अस्माभिः তৎ প্রতিপাত্রম ধিয়তাং যত্নঃ। এই যে এখানে একটি উল্লেখ করা হলো, কালিদাস গ্রথিত বস্তু না অভিজ্ঞান শকুন্তলম বা শকুন্তল নাম ধেয়েন নবীন নাটকেন अस्माभिः উপস্থাতব্যম। তাহলে ইন্টারভিউতে প্রশ্ন করবে তোমাদেরকে যে অভিজ্ঞান শকুন্তলা নাটক যে কালিদাসের লেখা, তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে এই সূত্রধারের উক্তি। ঠিক আছে, জিনিসটা উঠে গেল। তারপরে আসছে সুবিহিত প্রয়োগতায় আর্যস্য ন কিমপি পরিহাস্যতে। বলছে যেহেতু সূত্রধার সঠিকভাবে অনুষ্ঠানটা পরিচালনা করছে, তার সেই অনুষ্ঠানের পরিচালনা নিয়ে কোনো সংশয় নেই, কারো কোনো প্রশ্ন হতে পারে না। তখন সূত্রধার বলছে না, জ্ঞানীগুণী মানুষ যতক্ষণ না অভিনয়ের প্রশংসা করছে ততক্ষণ পর্যন্ত অভিনয় সুন্দর হয়েছে এটা বলা কখনোই উচিত নয়। তখন তিনি আবার বললেন যে একটা শ্লোক আছে এখানে দেখো, আর যে কথায়ামিতে ভূতার্থ্যম
अपरितोषात् विदुषां न साधु मन्ये प्रयोग विज्ञानम बलवदपि शिक्षितानाम आत्मन्न प्रत्ययम चेतः। अपरितोषात् विदुषां न साधु मन्ये प्रयोग विज्ञानम। এখানে প্রশ্ন, এই যে পড়ার সাথে সাথে প্রশ্নগুলো কিন্তু মাথায় রাখতে হবে, ছোট ছোট প্রশ্ন। প্রয়োগ বিজ্ঞান শব্দের অর্থ কি? প্রয়োগ বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে যে বলে দেবে রূপক, অভিনয়, রস আর কোন একটা দিয়ে দিল কিছু একটা, যে অলংকার, প্রয়োগ, এরকম চারটা অপশন দিয়ে দেবে। তো প্রয়োগ বিজ্ঞান মানে হচ্ছে যে অভিনয়। তাহলে অভিনয়কে কালিদাস প্রয়োগ বিজ্ঞান নামে অভিহিত করেছেন। প্রয়োগ বিজ্ঞান কেন কি না, এটা একটা হচ্ছে অভিনয়টা হচ্ছে আর্ট, তাই আর্ট জন্য আর্টিস্ট বলা হয়, ঠিক আছে, সায়েন্টিস্ট, আর্টিস্ট। হ্যাঁ, তো এটা হচ্ছে এক প্রকারের বিজ্ঞান। প্রয়োগ, অভিনয় যে জানে সে হচ্ছে প্রয়োগ বিজ্ঞানী। বোঝা গেল জিনিসটা? अपरितोषात् विदुषां न साधु मन्ये प्रयोग विज्ञानम बलवदपि शिक्षितानाम आत्मन्न प्रत्ययम चेतः। তাহলে বিদুর ব্যক্তিদের अपरितोषात्, अपरितोषात्, এবার এখানে একটা প্রশ্ন, সবাই শুনতে পাচ্ছ? প্রকাশ টোকাশ আছো, সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ, अपरितोषात्, এখানে দেখো শর্ট কোশ্চেন হচ্ছে কারক বিভক্তি নির্ণয় করো। अपरितोषात् তলায় দাগ কি হবে? কেটে কেটে আসতে মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে কেটে যাচ্ছে। ওটা তোর নেটওয়ার্ক সমস্যা, সবাই শুনতে পাচ্ছি, যেহেতু স্যারের সমস্যা নাই। হ্যাঁ ঠিক আছে, তুই চুপ করে থাক। শুনতে পাচ্ছি স্যার। अपरितोषात् विदुषां न साधु मन्ये प्रयोग विज्ञानम बलवदपि शिक्षितानाम आत्मन्न प्रत्ययम चेतः। শর্ট কোশ্চেন, খাতা বের করে রাখবে, কোশ্চেন গুলো মার্ক করবে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে কোশ্চেন গুলো মার্ক করবে। এইগুলোই আমাদের আবার পরে একটা এমসিকিউ হয়ে যাবে, মানে তখন তোমাদের এগুলো কাজে লাগবে, ঠিক আছে? যেমন আগেও প্রশ্ন হয়েছে যে আগে একটা প্রথমে শুরু হলো প্রশ্ন দিয়ে যে আদেশ সৃষ্টি, ওই লাইন তুলে দিয়ে বলবে জল বা ইত্যাদি। এখানে হচ্ছে একটা প্রথম প্রশ্ন হলো প্রয়োগ বিজ্ঞান শব্দের অর্থ কি। নেক্সট প্রশ্ন হচ্ছে अपरितोषात् কারক বিভক্তি নির্ণয় করো। अपरितोषात्, এই প্রশ্নগুলো দেয়া থাকছে, পরের দিন তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসবে। বিদুষাং শব্দরূপ কিভাবে হয়েছে বিদুষাং? তো अपरितोषात् ন সাধু, এই সাধু হচ্ছে অব্যয়, মন্যে মন ধাতু, না মন্যে। হ্যাঁ, তোমরা পড়েছো একটা সূত্র পড়েছো যে অহং তাং ত্রিনায় ন মন্যে, মন্য কর্মণ্যাদি বিভাষা, মন্য কর্মণ্য না ধরে বিভাষা প্রাণীষু, এটা তোমরা পড়েছো, চতুর্থী বিভক্তিতে পড়েছো। তো अपरितोषात् কারক বিভক্তি নির্ণয় করো। বিদুষাং শব্দরূপ কি করে হয়েছে? সাধু শব্দ দিয়ে একটা বাক্য রচনা, ঠিক আছে। বলবদপি শিক্ষিতানাম আত্মন্ন প্রত্যয়ম চেতঃ। চেত শব্দের অর্থ কি? ঠিক আছে, চেত শব্দের অর্থ হচ্ছে যে মন। अपरितोषात् বিদুষাং না সাধু মন্যে প্রয়োগ। এখানে অনেকগুলো কোশ্চেন পেয়ে গেলাম। তাহলে বিদুষান বিদ্বান ব্যক্তিদের তৃপ্তি না হওয়া পর্যন্ত অভিনয় প্রয়োগ বিজ্ঞান না সাধু মন্যে, প্রয়োগ বিজ্ঞান ভালো হয়েছে বা অভিনয় ভালো হয়েছে, দর্শক মন্ডলী যতক্ষণ না বিচার করে বলছে ভালো হয়েছে ততক্ষণ এটাকে ভালো বলা উচিত হবে না। হ্যাঁ, বলবদপি শিক্ষিতানাম আত্মন্ন প্রত্যয়ম চেতঃ, বলছে শিক্ষিত ব্যক্তিদের চেতঃ চিত্ত বা মন, বলবদপি সুদৃঢ় হলেও আত্মনি নিজের বিষয়ে সুনিশ্চিত হয় না। অর্থাৎ নিজের কাজে তারা সবসময় ডাউট ফিল করে যে আমার কাজটা ঠিকঠাক হয়েছে না হয়নি, ঠিক আছে। এরপর আমরা দেখতে পাবো যে যেহেতু এটা গ্রীষ্মকালে অভিনীত হয়েছে, শর্ট কোশ্চেন, যে অভিজ্ঞান শকুন্তলম নাটক কোন সময়ে বা কোন ঋতুতে অভিনীত হয়েছে? অ্যান্সার গ্রীষ্ম ঋতুতে। হুইচ ফর, সেই যে জন্য এখানে যে বিদূষক আছে তার নাম হয়েছে মাধব্য। কিমর্থ মাধব্য? যত্যু
ग्रीष्मकालस्य अपरं नाम मधुमासः। मधुमास एतस्मिन् कृते माधव्य। আমরা জানি যে মধু মাস হলো গ্রীষ্মকালের অপর নাম। হ্যাঁ, তো মধু মাস থেকে মাধব্য হয়েছে। আর ফুল আর ঋতুর নাম অনুসারে বিদূষকের নাম হয়, তাই সেখানে নাম হয়েছে মাধব্য। হলো এখানে তাহলে গ্রীষ্মকালে এই যে গ্রীষ্ম সময় আমাদের গৃহতাম দেখে নেবে, যাদের বই আছে খুলে দাগ দিয়ে দাও। এই লাইনগুলো তোমরা পরে এখান থেকে একবার দেখলেই হয়ে যাবে। যা যা যে লাইন বলছি এগুলো সব অনলি ফর এসএসসির জন্য ইম্পর্টেন্ট। শুভগ সলিলভ গাহা পাটল সংসর্গ সুরভি গুণবাতা প্রচ্ছায় সুলভ নিদ্রা দিবস পরিণাম রমণীয়া। তাহলে এটা হচ্ছে গ্রীষ্মকালের বৈশিষ্ট্য। এবার এটা এটা হচ্ছে গান কিন্তু নয়, এটা হচ্ছে যে গ্রীষ্মকালের বৈশিষ্ট্য। কে বলেছে? সূত্রধার বলেছে। প্রশ্ন এখান থেকে এসএসসির জন্য, কে বলেছে? সূত্রধার বলেছে। আর গ্রীষ্মকাল অবলম্বনে গান কে করেছে? নটি করেছে। ঠিক আছে, গানের কি ভাষা ছিল? যে দেখো প্রাকৃত ভাষা ছিল ঈশো সিচু ইয়া, এরকমই একটা কিছু আছে। এটা একবার রিডিং করে নিতে হবে। ঠিক আছে, দিয়ে সংস্কৃতের কি ঈশো ধীশ চম্বিতানি ভ্রমরে সুকুমার কিশোর শিখানি অবতং সয়ন্তী দয়মানহা প্রমোদা শিরিষ কুসুমাণী। ঠিক আছে, তাহলে যে সঞ্জয় দাকে স্বাগত। আচ্ছা দেখো, আমরা অভিজ্ঞান শকুন্তলা নাটক করছি প্রথম অঙ্কে। তাহলে শ্লোকটা আমাদের, হ্যাঁ শ্লোকটা হয়ে গেছে ঈশো দিশ চুম্বিতানি। এটা নটির গান ছিল, নটির ভাষা। এবার এখান থেকে প্রশ্ন হচ্ছে যে শ্লোক থেকে প্রশ্ন, প্রমদাহা ইত্য প্রমদাহা শব্দস্য কিমর্থম। ঠিক আছে, দয়মানহা কিমর্থম, এই প্রশ্নগুলো নোট করো সবাই। ঠিক আছে, তারপর আসছে এই নটির গান পর্যন্ত একটা পাঠ। তারপর আমরা দেখতে পাচ্ছি যে রাজা দুষ্মন্ত একটা হরিণকে মারার অভিনয় করতে করতে মঞ্চে প্রবেশ করছে। হ্যাঁ, তখন বলছে সূত্রধার কিভাবে প্রবেশ করাচ্ছে, যে আর যে সম্যক অনুবোধিত অস্মি অস্মিন ক্ষণে বিস্মৃতং খলু ময়া কুতহা, কেন না তবাস্মি গীত রাগেন হারিনা প্রসভম হৃতহা এষ রাজ এব দুষ্যন্ত সারঙ্গিনার্তি হংসা। বলছে রাজা দুষ্যন্ত যেমন করে একটা হরিণের পিছু তাড়া করতে করতে সে ভুলে গেছে সে কোথায় এসে পৌঁছেছে, আমিও তোমার গান শুনে তোমার গানে মুগ্ধ হয়ে ভুলে গিয়েছিলাম। ইতি প্রস্তাবনা। তাহলে এই পর্যন্ত হচ্ছে অভিজ্ঞান শকুন্তলা নাটকের একটা প্রস্তাবনা। তাহলে প্রশ্ন হবে যে অভিজ্ঞান শকুন্তলা নাটকের প্রস্তাবনা কোন শ্রেণী? প্রস্তাবনা 5 প্রকার আছে, তো সেই 5 প্রকার প্রস্তাবনার মধ্যে কোন প্রস্তাবনা এখানে কাজ করছে? ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে অবলোকিত প্রস্তাবনা। অবলোকিত প্রস্তাবনা। আচ্ছা, এটা কি বলে পত্রাবলী শ্রেণীর, এটা কি যেন? নান্দি। অভিজ্ঞান শকুন্তলা নাটকের নান্দি হচ্ছে পত্রাবলী শ্রেণী নান্দি। ঠিক আছে, তাহলে প্রশ্ন, অভিজ্ঞান শকুন্তলা নাটকে কোন শ্রেণীর নান্দি ব্যবহৃত হয়েছে, আর অভিজ্ঞান শকুন্তলা নাটকে কোন শ্রেণীর প্রস্তাবনা ব্যবহৃত হয়েছে? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। ঠিক আছে, নান্দি আমরা 4 প্রকার পড়েছি, নমস্কৃতি, মাঙ্গলিকী, আশি, পত্রাবলী। তার মধ্যে পত্রাবলী হচ্ছে যে প্রথম অভিজ্ঞান শকুন্তলা নাটকে ব্যবহার করা হয়েছে, ইয়া সৃষ্টি, শ্বশুরাতা ইত্যাদি শ্লোকে। ঠিক আছে, নেক্সট চলো। অপারি সরচাপ হস্ত রাজা। এরপর রাজা প্রবেশ করছেন। রাজা প্রবেশ করে বলছে সুত মানে সারথি, আয়ুষ্মান রাজাকে দেখছে আর একবার হরিণকে দেখছে।
কৃষ্ণ সারে দদচক্ষুষ। তাহলে দেখো শ্লোকগুলো কিন্তু একটু খেয়াল রাখবে, কে কাকে বলছে। কোশ্চেন হবে এসএসসিতে, গ্রন্থস্থান নির্ণয় করো, কোন অঙ্কে বলেছে, কে বলেছে, এই শব্দের অর্থ কি। আর পড়বে চরিত্র, তোমরা ওই চরিত্রগুলো মুখস্থ করবে। হুম, হ্যাঁ বলছি যে অভিজ্ঞান পুস্তকের ইয়েটা হচ্ছে মঙ্গলাচরণ হচ্ছে আশীর্বাদ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা জেনে গেলাম। বইয়ে পেলাম। হুম, আচ্ছা তাহলে দেখো, কৃষ্ণ সারে দদচক্ষুস্থৈ চাদির্য কামুর্কে মৃগানুসারেণ সাক্ষাৎ পশ্যামিব পিনাকিনাম। তাহলে পিনাকি কে প্রশ্ন হবে, মৃগানুসারেণ সাক্ষাৎ পশ্যামিব পিনাকিনাম। তাহলে এখান থেকে একটা মাল্টিপল চয়েস কোশ্চেন হবে যে কার সাথে কার তুলনা করা হয়েছে। ঠিক আছে, রাজার সাথে পিনাকি তুলনা করা হয়েছে না পিনাকির সাথে রাজার তুলনা করা হয়েছে? কি অ্যান্সার হবে সঞ্জয়? পিনাকির সাথে রাজার তুলনা করা হয়েছে। হ্যাঁ, পিনাকির সাথে রাজার তুলনা করা হয়েছে। ঠিক আছে, এইভাবে প্রশ্ন হবে, বুঝা গেল? ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করবে। কৃষ্ণ সারে দদচক্ষুস্থৈ, তাহলে এখানে চাদির্য কামুকে পিনাকি কেন বলা হয়? পিনাক নামক অস্ত্র আছে, হ্যাঁ, সেজন্য তাকে পিনাকি বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে একটা পৌরাণিক আখ্যা আমরা পেয়ে যাচ্ছি, দক্ষ যজ্ঞের কাহিনী। এখান থেকে সেরকম কোশ্চেন নেই। নেক্সট আছে দেখো, রাজা যে হরিণকে মারতে যাচ্ছিল, যে মৃগকে, সেই মৃগের যে সরপতনের ভয়ে তার দৈহিক বিকার কেমন হয়েছিল সেই প্রসঙ্গে এখানে বলা হয়েছে। ঠিক আছে, শ্লোক কি, গ্রীবাভঙ্গাবিরামং মুহুর অনপতিতি সন্দনে দত্ত দৃষ্টি পশ্চাদেন প্রবিষ্ট সরপতন ভয়াত ভূয়স পূর্বকায়ম দর্ভৈরর্ধা বলরি বলিরৈ সমবিবৃত মুখভংশবিকীর্ণবাত্মা পশ্চদগ্রপ্লুতা বৃহতি বহুতরং স্তকমূর্বাং প্রজাতি। এই যে এখানে স্যন্দনে, সন্দন শব্দের অর্থ দিতে পারে, এটা একটা শর্ট কোশ্চেন হবে, এমসিকিউ। দর্ভ শব্দের অর্থ কি দিতে পারে? ঠিক আছে, এইখান থেকে দুটো কোশ্চেন আমরা পাচ্ছি। তাহলে দুটো শব্দের অর্থ আমরা দেখে নিই। যে সন্দন মানে কি? সন্দন মানে হচ্ছে রথ, সন্দনে দত্ত দৃষ্টি। আর দর্ভই অর্ধা বলিরই, যে অর্ধ চর্বিত দর্ভ ঘাস, কুশ ঘাস, দর্ভ হচ্ছে কুশ ঘাস, তো সেই অর্ধেক চর্বিত কুশ ঘাস রাস্তায় পড়তে পড়তে গেছে, রাস্তা ছড়িয়ে আছে। পশ্চাৎ উগ্রব্রতত্বা হচ্ছে এত জোরে পশ্য দেখো, উদগ্রপ্লুতত্বা বলছে প্রচন্ড লাভ দিয়ে চলার ফলে বিয়তি মানে শূন্যে বহুতরম বেশিক্ষণ, উর্বাম বেশিক্ষণ থাকছে, উর্বাম মানে ভূতলে মনে হচ্ছে যেন থাকছেই না। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার দুটো কোশ্চেন আমরা পাচ্ছি ইম্পর্টেন্ট। কি সেটা? সেটা হচ্ছে সঞ্জনে শব্দস্য কিমর্থম আর দর্ভৈ শব্দস্য কিমর্থম। ঠিক আছে, আর কিছু নেই এখানে। নেক্সট হচ্ছে যে 8 নম্বর শ্লোক কি বলছে, এবার রথের বলগা ছেড়ে দিয়েছে, দেওয়ার ফলে আগেরটা ছিল হরিণের অবস্থা, আর এখানে যে রথে চড়ে বা যে ঘোড়াগুলোই করে যাচ্ছিল তারা, সারথী রাজা, তাদের বলগা ছেড়ে দেওয়ার ফলে তাদের কি অবস্থা হয়েছে বা তারা কেমন দৌড়াচ্ছে সেই প্রসঙ্গে এখানে বলা হয়েছে। মুক্তেষু রশ্মিষু নিরায়ত পূর্বকায়া নিষ্কম্প চামর শিখা নিভৃতর্ধ করণা আত্মধাতৈরপি রজভি রলঙ্ঘনিয়া ধাবন্তমি মৃগ জবাক সময়ে রথা। ধাবন্তী, দেখো ধাব ধাতু আছে, অমি আদর শব্দ আছে, মৃগ জবাক সময়ে রথা, রথের যে গতিবেগ
সেই গতিবেগ দেখো ধূলিধূসরিত হয়ে যাচ্ছে। বলছে রশ্মিষু মুক্তেষু, তার লাগাম, ঘোড়ার লাগামগুলি, দড়িগুলি মুক্তেষু ছেড়ে দেওয়ায়, অমি রথা, এই রথের ঘোড়াগুলি নিরায়ত পূর্বকায়া, বলছে পূর্বকায়া মানে কি, সামনের দিকটা মনে হচ্ছে যেন ঝুঁকে গেছে। নিষ্কম্প চামর শিখা, কর্ণমূলে বাঁধা চামর শিখা নিষ্কম্প রেখে, মানে চুপচাপ আছে। নিবৃত ঊর্ধ্বকর্ণা, তারা কানগুলো খাড়া করে দিয়েছে, ঊর্ধ্ব দিকে চলে গেছে ঘোড়াদের। আত্ম উদ্ধতই, বলছে নিজেদের খুরের আঘাতে যে ধুলোটা উঠছে, সেই ধূলি রাশি দ্বারাও অলঙ্ঘনীয়া, তাকে অলঙ্ঘন করতে পারছে না বা লঙ্ঘন করতে পারছে না। কেন সে এত জোরে দৌড়াচ্ছে ঘোড়াগুলি? না, মৃগের গতিবেগ সহ্য করতে না পেরে। এইখানে এবার আমাদের একটা প্রশ্ন, সেটা হচ্ছে মৃগজব শব্দের অর্থ কি? মৃগজব শব্দের অর্থ হচ্ছে যে মৃগের গতিবেগ। শর্ট কোশ্চেন, নোট করবে, মৃগজব শব্দের অর্থ কি? ঠিক আছে, কিছু নেই এখান থেকে। এসএসসির জন্য এইটুকুই একটা প্রশ্ন, মৃগজব শব্দের অর্থ কি। আর একটা প্রশ্ন, কে বলেছে মুক্তেষু রশ্মিষু? এটা হচ্ছে যে সারথি বলছে। ঠিক আছে, নেক্সট যাও। এবার রাজা বলছে হ্যাঁ সত্যি, অতীত্য হরিত হরিংশ বর্তন্তে বাজিনা। এবার এখান থেকে এই লাইনটা একটা কোশ্চেন, হরিত হরিংশ বর্তন্তে বাজিনা। এই হরিত আর হরিণ, এই হরিংশ বা হরিংশ, এইগুলোর মাধ্যমে কাদের বা কি ঘোড়া বুঝিয়েছে সেইটা এখানে দেখতে হবে। ঠিক আছে, এটা একটা কোশ্চেন, এটা দাগ দিয়ে দাও। বলছে সত্যি সূর্যের অশ্বগুলির চেয়ে যেন জোরে ছুটছে। ঠিক আছে, অপূর্ব একটু পেজটা তুলতে হবে রে, একদম করে চলে আছে। দেখো হ্যাঁ, এই যে পেয়েছো এখানে, যদালোকে সূক্ষ্ম ব্রজতি সহসা তদ বিপুলতা, যদর্ধে বিচ্ছিন্নং ভবতি তৎ কৃত সন্ধান তৎ প্রকৃত্বা যদ বক্রম তদপি সমরক্ষং নয় নয় নমে দূরে কিঞ্চিৎ শনপি ন পার্শ্বে রথ জবাত। এই দেখো, আগে পেয়েছিলাম মৃগজব, এখন পাচ্ছি আমরা রথ জব। তাহলে এই একটা কোশ্চেন, এখানেও একটা কোশ্চেন পেয়ে গেলাম। তাহলে এই যে বলেছে অতীত হরিত হরিংশ, তাহলে এগুলো হচ্ছে সূর্যের ঘোড়ার সাথে তুলনা করা হয়েছে। ঠিক আছে, আর এখানে একটা আমরা কোশ্চেন পাচ্ছি কি, রথ জব। হরিত মানে কি সূর্য? হ্যাঁ, ঠিক আছে, নেক্সট যাও। এখানে দেখো, এবার আসছে নেপথ্যে, যখন হরিণটাকে মারতে যাচ্ছে রাজা দুষ্যন্ত, তখন ধনুক বা রাজা দুষ্যন্ত আর হরিণের মাঝখানে বৈখানস এসে হাজির হয়ে গেল। ভো ভো রাজন আশ্রমমি গয়ম ন হন্তব্য ন হন্তব্য। সুত বলছে আকর্ণ অবলক্ষ্য চ, বলো এখানে কোন প্রত্যয় হয়েছে? অবলক্ষ্য। কোন প্রত্যয় হয়েছে? অবলক্ষ্য, লব প্রত্যয়। অবলোকি ধাতুর লব প্রত্যয় করে অবলক্ষ্য হয়েছে। এই দেখো খলু, খলু দিয়ে অব্যয়টা, অস্ত্র খলুতে বান পথবর্তী নাহা কৃষ্ণ সারস্ব অন্তরে তপস্বীন উপস্থিতাহা। দেখো খলু অব্যয় দিয়ে আমাদের বাক্য রচনা। ঠিক আছে, ভো দিয়ে বাক্য রচনা, ভো ভো। হ্যাঁ, তো এইগুলোই তো মনে রাখতে হবে, পরীক্ষায় পড়লে এখান থেকে লিখে দিতে হবে বা এই অপশন দিয়ে দিতে হবে। রাজা সম্ভ্রমম তেনহি প্রগিজ্যতাং ওয়াজিনাহা, বলছে তাহলে ঘোড়াগুলোকে একটু থামাও। কেন না, যেহেতু আশ্রমে লোক মাঝখানে চলে এসেছে। তত প্রবিশতি আত্মনা তৃতীয় সশিষ্য বৈখানসঃ। বৈখানস বলছে হস্ত মধ্যম রাজন আশ্রম বিগয়ং ন হন্তব্য ন হন্তব্য।
এ রাজন এগুলো আশ্রমে হরিণ, একে মেরো না। এবার আমার এখানে একটা প্রশ্ন বা পরীক্ষায় প্রশ্ন, বৈখানস কাহা? বৈখানস কে বা কাকে বৈখানস বলে? বৈখানস হচ্ছে, শিষ্য। সে তো ঠিক আছে, কিন্তু বৈখানস কাকে বলে? যে বানপ্রস্থ অবলম্বন করে সেই ঋষিকে বলা হয় বৈখানস বা বৈখানস ব্রত। এটা একটা ব্রত, কি না বানপ্রস্থ অবলম্বন করছে সে, ঠিক আছে? বানপ্রস্থ অবলম্বনকারী ঋষিকে বৈখানস বলা হয়, ঠিক আছে? তো আত্মনা তৃতীয় বৈখানস। বৈখানস বলছে হস্ত মধ্যম রাজন আশ্রমে বিগয়ম ন হন্তব্য ন হন্তব্য। হ্যাঁ, নখলু নখলু বানাও সন্নিপাত অয়মস্মিন। কটা অক্ষর আছে প্রথম লাইনে? 15টা অক্ষর আছে। কোন ছন্দের উদাহরণ এই শ্লোকটি? পরীক্ষায় কোশ্চেন দেবে তো? মালিনী, মালিনী ছন্দ। নখলু নখলু বাণ সন্নিপাত অয়মস্মিন, এইরকম প্রশ্ন হবে তো, ঠিক আছে? এই শ্লোক থেকে দুটো প্রশ্ন, দুটো তিনটে প্রশ্ন শ্লোক থেকে। এক হচ্ছে যে এই শ্লোকে কোন ছন্দ হয়েছে, দুই হচ্ছে যে খলু অব্যয় দিয়ে বাক্য আছে এই শ্লোকে, তিন হচ্ছে যে কোথায় হরিণের প্রাণ আর কোথায় রাজার নিশিত নিপাত বজ্রসার, কঠিন বজ্রপাতের মতো তার বান। তাহলে ক শব্দের দ্বারা দুটো কয়ের তাৎপর্য কি, এরকম একটা প্রশ্ন হবে, অপশন দিয়ে দেবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন হচ্ছে যে আত্মত্রাণায় বা শস্ত্রম ন প্রহূর্ত মনাগুষী। রাজাকে সাবধান করেছে বৈখানস যে দেখো বাবু, তৎসাধুকৃত সন্ধানং প্রতিসংহার সায়কম আর্তত্রাণায় বহ শস্ত্রম ন প্রহূর্ত মনাগুষী। রাজাদের অস্ত্র উঠবে কি করার জন্য? নিরপরাধকে রক্ষা করার জন্য, নিরপরাধকে হত্যা করার জন্য নয়। তুমি একজন এত বড় রাজা, বিখ্যাত ভারত শ্রেষ্ঠ রাজা, তুমি একজন বীর যোদ্ধা, তুমি একটা হরিণকে মারছো, এটা তোমার কাজ হচ্ছে না। তুমি তোমার বাণ সংযত করো। নখলো নখলো বাণ সন্নিপাতায়মস্মিন মৃদনী মৃগ শরীরে তুলো রাসা বিভাগ। যে আপনার এই বাণ তুলো রাশিতে অগ্নি সংযোগের মতো এই নরম মৃগ শরীরে প্রবেশ করবে। কোথায় হরিণের? কবৎ হরিণ কানাম জীবিতাঞ্চতি লৌলাম কচ নিশিত নিপাতা ব্রজ সারা সরাস্তে। বলছে কোথায় হরিণের এই চঞ্চল প্রাণ আর কোথায় এই আপনার কঠিন বজ্রের মতো বাণ, এই দুটোর কোনো তুলনাই হয় না। তৎ সাধুকৃত সন্ধান প্রতিসংহার স্বয়ং। সুতরাং আপনি আপনার বাণ সংযত করুন। কেন না আর্ত ত্রাণায়, আর্তকে ত্রাণায়, ঠিক আছে? বশস্ত্রম না প্রহূর্ত মনাগুষী। সঞ্জয় দার প্রশ্ন, আর্ত ত্রাণায় বশস্ত্রম, আর্ত ত্রাণায় কারো বিভক্তি নির্ণয় করো। চতুর্থী কারো বিভক্তি নির্ণয় করো, সূত্র বলো, সূত্র বলো। কে বলতে পারবে? কে বলতে পারবে? নেক্সট। এটা কি হবে কর্মনা যেমন ব্যক্তি? না, নেক্সট আর কেউ আছে বলার মতো? অপূর্বদা, ও তোকে বলতে হবে না, ঠিক আছে। না না, হবে না। আচ্ছা, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তর্হি আর্তত্রাণায় কিভাবে? আর্তত্রাণায় ক্রিয়য়া যভিপ্রৈতি সোপি সম্প্রদান মাতা পুত্রায় চন্দ্রম দর্শয়তি। মা ছেলেকে চাঁদ দেখাচ্ছে, কাজটা অন্যের জন্য করছে। হ্যাঁ, ক্রিয়য়া যভিপ্রৈতি সোপি সম্প্রদানম।
এই বার্তিক অনুসারে এখানে হবে। ঠিক আছে, তাহলে কাদের শস্ত্র রাজার, সরি অ্যান্সার বলেই দিলাম, কাদের শস্ত্র নিরাপদকে রক্ষার জন্য, হত্যা করার জন্য নয় বলে কোশ্চেন দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, নেক্সট নেক্সট কি আছে? তখন রাজা এইসব প্রতিসংহৃত, এই আমি স্যার এখানে কি অলংকার হতে পারে স্যার? কি অলংকার? আচ্ছা, এটা তো আমাকে দেখতে হ্যাঁ হবে, অলংকার, দেখতে হবে ওই টেক্সটটা একটু দেখতে হবে, দেখতে হবে। অলংকার আমাদের এসএসসি তো হয়তো নেই, কিন্তু অন্যান্য জায়গায় আছে তো মাস্টারদারি। হ্যাঁ, হ্যাঁ মানে একবারে দুটো হয়ে যেত আর কি। আচ্ছা ঠিক আছে, আমার আমি তো এখানে কার সঙ্গে কার তুলনা করা হয়েছে এটা ওটা দেখা যেত না? কোনটা? কার সঙ্গে কার তুলনা করা হয়েছে, যেমন আপনার হরিণের সঙ্গে তুলা রাশির তুলনা করা হয়েছে, আর আপনার যে বানের সঙ্গে তুলনা করা হয়েছিল না? না, তোমাদের কাছে এটা তো মূল টেক্সট না, এটা যেহেতু আমার অনেক পিডিএফ করতে হবে, সেজন্য আমি, আমার একটা বই ছিল, ছোট বই, সেখান থেকে আমি এটা করেছি পড়ানোর সুবিধার জন্য, সংক্ষেপে পড়ানোর জন্য। যাদের কাছে টেক্সট আছে, মানে সত্যনারায়ণ চক্রবর্তী বইটা আছে, বা অভিজ্ঞান শকুন্তলম অনিচন্দ্র বসুর বই আছে, টিকা হলো রাঘব ভট্টের অর্থদত্তনিকা টিকা বা যে কোনো সংস্কৃত টিকা, ওইখানে প্রতিটা শ্লোকের অলংকার দেয়া আছে। ঠিক আছে, বোঝা গেল? যে শ্লোকটা আছে তার টিকাটা পড়ো, ওই টিকায় ওখানে লেখা আছে। বই নিয়ে আসবে, পরের দিন দেখিয়ে দেবো। এই তোরা বই নিয়ে আসবে, পরের দিন বলো, দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে প্রতিটা শ্লোকের ছন্দ অলংকার এগুলো ইন্টারভিউতে ধরবে, আর অতটা দেয় না ডিটেলসে, ছন্দটা দিতে পারে। এখানে কি উপমা অলংকার আছে নাকি স্যার? উপমা অলংকার তো হয়েছে, এখন কোন অলংকার হয়েছে, কি ব্যাপার হয়েছে, ওটা আমি তো শিওর না হয়ে বলতে পারবো না। ঠিক আছে, না, শিওর না হয়ে বলা যাবে না, কারণ পরীক্ষার ব্যাপার আছে, অন্য সময় হলে হয়তো আলাদা ব্যাপার, এটা পরীক্ষার পড়া, জানবো না, বলবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে হয়ে গেল এই শ্লোকটা। নেক্সট কি আছে? যা নেক্সট আছে, দেখো জন্মযশ, এবার বলছে ঠিক আছে, তুমি তোমার কাজ যথাক্তি হয়েছে, তুমি তোমার কাজ ঠিক করেছো। সদৃশম এতৎ পুরুবংশ প্রদীপস্য ভবতা। প্রশ্ন, পুরুবংশের প্রদীপ কে? কোশ্চেন, পুরুবংশের প্রদীপ কে? দুষ্যন্ত, ভরত, অমুক তমুক বলে কয়েকটা রাজা নাম দিয়ে দেবে, তখন হবে রাজা দুষ্যন্ত। ঠিক আছে, জন্মযশ পুরুর বংশে যুক্ত রূপমিদং তব পুত্রমেবং গুণপেতং চক্রবর্তীনাম আপনহি। এবার এখানে এসএসসির প্রশ্ন, এতদিন আমরা জানতাম না, এখানে এসএসসির প্রশ্ন, অভিজ্ঞান শকুন্তলম নাটকের বীজ শ্লোক কোনটি? প্রশ্ন কি? অভিজ্ঞান শকুন্তলম নাটকের প্রশ্ন নোট ডাউন করো। অভিজ্ঞান শকুন্তলম নাটকের এটাই জন্মযশ পুরবংশ, হ্যাঁ, বীজ শ্লোক কোনটি? ঠিক আছে, জন্মযশ পুরবংশে, তর্হি কস্য জন্ম কস্মিন বংশে? রাজা দুষ্মন্তস্য জন্ম। আচ্ছা, জন্ম বলেছে, তাহলে জন্ম শব্দটা কোন শব্দরূপ? কর্মণ শব্দ রূপ, জন্মনি ক্লিবলিঙ্গ শব্দ। ঠিক আছে, ওই জন্য বিসর্গ হয়নি, কর্ম জন্ম। জন্মযশ পুরো বংশে যুক্ত রূপ মিদং তব পুত্রমেবং গুণপেতং চক্রবর্তীনম আপনহি। তাহলে চক্রবর্তী কাকে বলা হয়েছে? রাজা দুষ্যন্তকে বলেছে যে আপনি চক্রবর্তী যুক্ত পুত্র লাভ করবেন। তাহলে এখানে আমরা দুটো কোশ্চেন পাচ্ছি, পুরুবংশের প্রদীপকে আর অভিজ্ঞান শকুন্তলম নাটকের বীজ শ্লোক কোনটি। আর একটা কোশ্চেন হতে পারে যে এই বর প্রদান কে করেছিলেন। ঠিক আছে, পাতি কোশ্চেন এটা, কিন্তু এসএসসি কোশ্চেন দুটো, পুরুবংশের প্রদীপকে আর বীজ শ্লোক কোনটি। নেক্সট
বলছে রম্যা, তারপরে দেখা যাচ্ছে কি না, তারপরে রাজা প্রণাম করে এই আশীর্বাদ আমি মাথা পেতে নিলাম, গ্রহণ করলাম। বইখানে বলছে, মহারাজ আমরা যজ্ঞ কাষ্ঠ আহরণে বেরিয়েছি, ওই যে মালিনী নদীর তীর বরাবর কুলপতি মহর্ষি কর্ণের আশ্রম দেখা যাচ্ছে। অন্য কাজের ক্ষতি না হলে একবার প্রবেশ করে অতিথি সৎকার গ্রহণ করুন। যাদের সামনে বই আছে ডাক দাও। দেখো এখানে একটা লাইন আছে, নচেত অন্য কার্যাতিপাতঃ প্রবিশ্য প্রতিকিচ্ছতাম অতিথি সৎকারঃ। তর্হি প্রশ্ন হবে যে রাজা দুষ্যন্ত মহর্ষি কর্ণে তপবনে কেন এসেছিলেন? অ্যান্সার কি? ভ্রমণ করতে, মৃগয়া করতে, অতিথি সৎকার করতে। অ্যান্সার কি হবে? অতিথি সৎকার। ঠিক আছে, নেক্সট এখান থেকে আমরা একটা গ্রামার পাচ্ছি, সেটা কি? প্রবিশ্য। প্রবিশ্য কি করে হয়েছে? মেয়েরা কেউ বলো একজন, কারা আছে? হ্যাঁ, প্রবিশ্য। আচ্ছা, প্রতিগৃহ্যতাম অতিথি সৎকার, তাহলে অতিথি সৎকার গ্রহণ করতে এসেছিল, তাই না? তাই তো? আচ্ছা, কি হচ্ছে এটা দেখো। তারপর কি বলা হচ্ছে? তারপর বলা হচ্ছে যে রম্যাস্তপধরণাং প্রতিহত বিঘ্নঃ ক্রিয়া সমবলক্ষ্য গ্যাস্যসি কিয়ৎ ভুজ মে রক্ষতি মৌর্বিকিনাঙ্ক। দাগ দাও, মৌর্বিকিনাঙ্ক শব্দের অর্থ কি? এখান থেকে মৌর্বিকিনাঙ্ক শব্দের অর্থ আসতে পারে যে ধনুর্গুণ আকর্ষণের ফলে যে দাগ হয়েছে, হাতে দাগ হয়েছে, তার মানে কি? সে একজন শ্রেষ্ঠ ধনুর্ধর। দেখো বৈখানস কি বলেছে রাজাকে, যে আপনি যে এত বড় রাজা, আপনি যে ধনুর্ধর, তো আপনার যে ধনুর্ধর কতটা সার্থক আপনি সেটা তপবনে এলেই বোঝা যাবে। ঠিক আছে, তো রাজা বলছে হ্যাঁ ঠিক আছে দেখছি। তখন কি বললেন যে সন্নিহত মহর্ষি কুলপতি আছেন কি? বললেন না, মহর্ষি কুলপতি নেই। ইদানীব দুহিতরম শকুন্তলাম অতিথি সৎকারায় সন্দিশ্য দৈবমস্যা প্রতিকূলম সমেত সৌমতীর্থঙ্গত। তাহলে এখান থেকে একটা কোশ্চেন পেলাম যে মহর্ষি কর্ণ কোথায় গিয়েছিলেন, কেন গিয়েছিলেন, আর অতিথি সৎকারের দায়িত্ব শকুন্তলাকে দিয়ে গেছে। তাহলে বলছে তামেব পশ্যামি সাকুলু বিদিত ভক্তি মাং মহর্ষে কথয়িষ্যতি। বলছে ঠিক আছে, তামেব পশ্যামি, তাকেই দেখবো, সে আমার ভক্তি মহর্ষি কর্ণের কাছে জানিয়ে দেবে। বৈখানাস বলছে তখন সাধয়াম স্তাব ইতি সশিষ্য নিষ্ক্রান্ত। এবার এখানে দাগ দাও, সাধয়াম স্তাবৎ মানে কি? তাহলে বলছে আমরা তাহলে এবার আসি। আমরা যখন বলবো কোথাও বেরিয়ে যাচ্ছি, যে তখন আমরা কি বলবো? তাহলে এবার আমি যাই, বা আমরা আসি বা যাই। ঠিক আছে, সেই সংস্কৃত কি হবে? সাধয়াম স্তাবৎ। কিংন পশ্যতি ভবান ইহি। তখন এবার রাজা বলছে যে এটা শ্লোকের বর্ণনা দিয়েছে, এখানে আশ্রমের বর্ণনা দিয়েছে, এখানে আমরা যাচ্ছি না। নেক্সট চলো আগাও। এখান থেকে এতটা কোশ্চেন আসে না, শর্ট কোশ্চেন কিছু নেই এখান থেকে। অপূর্ব আগা, আরো আগা, এখানে কিছু নেই, বঙ্গমত দিয়েছে। আগা, তাড়াতাড়ি আগা। অপূর্ব আরেকটু নিয়ে যাও, নেক্সট পেজে নিয়ে যাও। নেক্সট
কত নম্বর শ্লোক স্যার? সমস্যা হচ্ছে তো। 14-15 নম্বর শ্লোকে নিয়ে যাও না। একটু 15-16 আছে, দাঁড়াও ছেড়ে দাও। বলছে এই শ্লোকটা দেখা যাচ্ছে না এখানে, একটু নিচের দিকে নামলে ভালো হয়। শুদ্ধান্ত দুর্লভিদম আশ্র বনস্বরী জনস্ব, না কি আছে প্রথম লাইনটা, টা গাঢ় হয়ে গেছে। তো শান্তমিদম স্ফুরিত শান্তমিদম আশ্রপদম স্ফুরিত চ বাহু কুত ফলমিয়াস্য অথবা ভবিতব্যানাং দ্বারাণী ভবন্তি সর্বত্র। রাজা যখন, এবার একটা এসএসসির প্রশ্ন, প্রশ্ন কি, প্রশ্ন হচ্ছে যে তোমাদের এমসিকিউ কয়েকদিন আগে দেওয়া হয়েছিল একটা শর্ট কোশ্চেনে, যে অভিজ্ঞান শকুন্তলার নাটকে রাজা দুষ্যন্তের দক্ষিণ বাহু কতবার স্পন্দিত হয়েছে? একবার, দুবার, তিনবার, চারবার? বলো সঞ্জয়, অ্যান্সার বলো। সঞ্জয় বল, দুবাতে কোথায় 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 কোথায়? একবার তো স্যার প্রথম অঙ্কে হয়েছিল, ওই যে যখন ওর সঙ্গে ঢুকেছিল তখন এতে, হুম, আর যে তার বাবু হয়েছিল। হুম, আর একবার আর মনে পড়ছে না স্যার। যা। একবার তো আমরা দেখতেই পাচ্ছি। আচ্ছা, আর একবার হচ্ছে হেমকূট পর্বতে মহর্ষি মানচিত তপবনে যখন ঢুকছে, তখন রাজা সপ্তম অঙ্কে আবার দক্ষিণ বাহু হ্যাঁ স্পন্দিত হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ স্যার, ওই যে যখন সর্পের ভরতের সূচনা দেখার আগে না, হ্যাঁ দেখার আগে, যে এখানে তো আমার বাবু স্পন্দিত হচ্ছে কেন? হ্যাঁ তাই তো। এখানে তো সেই হওয়ার মতো নয়, ওই জায়গাতেই ভালো মনে হয়। তাহলে ওখানেও হয়েছে, পুরো অঙ্ক পড়তে হবে। হ্যাঁ, তাহলে প্রশ্ন কি, অভিজ্ঞান শকুন্তলা নাটকে রাজা দুষ্যন্তের দক্ষিণ বাহু দুবার স্পন্দিত হয়েছে, একবার প্রথম অঙ্কে, একবার সপ্তম অঙ্কে। তো ওখানে অপশন দিয়ে দেবে। আবার একটা কোশ্চেন আছে, বিদূষক কয়দিনে ছুটি চেয়েছিল? অর্ধ দিবসের, পূর্ণ দিবসের, হ্যাঁ এরকম করে একটা কোশ্চেন দিয়ে দেয়। ঠিক আছে, পূর্ণ দিবসের ছুটি দিয়েছিল, একদিনের ছুটি চেয়েছিল রাজার কাছে, যে আমি মিগড়াকতে যেতে পারছি না, আমাকে একদিনের ছুটি দিতে হবে। তো এখানে আমরা পেলাম, তাহলে যা ভবিতব্য সেটা যে কোনো জায়গায় হতে পারে। তো এখানে দক্ষিণ বাহু স্পন্দিত, দক্ষিণ বাহু স্পন্দিত। এবার প্রশ্ন কি, দক্ষিণ বাহু স্পন্দনের ফল লাভ কি হয়? দক্ষিণ বাহু স্পন্দনের ফল লাভ কি? না রমণী লাভ। ঠিক আছে, নেক্সট কি আছে? নেক্সট বলছে এবার রাজা দুষ্যন্ত শকুন্তলা বা আশ্রম কন্যকাদের দেখতে পেলেন। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আছে যে দেখো, মধুর মাসাম দর্শনম, রাজা বলেছে যে অহো মধুর মাসাম দর্শনম, হচ্ছে এদেরকে আসাম মধুরাম, মধুরাম আসাম দর্শনম, বলছে এদেরকে দেখতে মধুর। এদেরকে মানে কি, কাদেরকে? সবাইকে। এবার প্রশ্ন হচ্ছে এখানে কাদের কথা বলেছে, বা রাজা দুষ্যন্ত কার কথা বা কাদের কথা বলেছে? এখানে কিন্তু তিনজনের কথাই বলেছে, অনুসূয়া, প্রিয়ংবদা, শকুন্তলার কথাই বলেছে। তখন কিন্তু নির্দিষ্ট করে কোনো ব্যক্তির জন্য বলেনি। ঠিক আছে, শুদ্ধান্ত দুর্লভম ইদং বপুর আশ্রম বাসিন যদি জনস্য দূরীকৃতা খলু গুণৈরুদ্দানলতা বনলতাভি। তাহলে আশ্রমবাসী আর অন্তঃপুরবাসী এই দুজনের তুলনা করা হয়েছে। হ্যাঁ, গ্রাম আর শহরের কথা তুলনা করেছে।
ঠিক আছে। শুদ্ধান্ত দুর্লভ বিধং বহু রাসম বাসিনা যদি জনস্ব দূরীকৃতা খলু গুণৈরুদ্দানলতা বনলতা ভি। তাহলে এখানে আশ্রমবাসী হওয়া সত্ত্বেও তাদের যে রূপ সৌন্দর্য সেই গুণের দ্বারা তারা অন্তঃপুরের রমণীদের কি করেছে না তাদেরকে দূরীভূত করেছে। ঠিক আছে, এটা 16 নম্বর শ্লোক গেল। এবার ওখানে একটা প্রশ্ন আছে যে রাজা দুষ্যন্ত মহর্ষি কর্ণকে অসাধুদর্শী বলেছেন কেন, বা রাজা দুষ্যন্তের মতে অসাধুদর্শী কে? অসাধুদর্শী হচ্ছে যে মহর্ষি কর্ণ। ঠিক আছে, এবার আমরা আসছি ইদং কিলা ব্যাজ মনোহরং বপু তাপক সমং সাধৈতিং জয়চ্ছতি ধ্রুবংশ নীলোৎপল পত্র ধারা সমিলতাং ছেত্তম ঋষি ব্যবসতি। আচ্ছা, এর আগে একটা আমরা কোশ্চেন পাচ্ছি যে বৃক্ষ সেচনম রূপয়তি। রূপয়তি কিমর্থম রূপয়তি? কারণ এটা তো মঞ্চ, সেখানে তো গাছের জল নিয়ে তো জল দেবে না, অভিনয় করে দেখানো হচ্ছে, তাই তো? তাহলে এবার এখানে একটা প্রশ্ন যে রাজা দুষ্যন্ত যখন তপবনে প্রবেশ করে অনুসা প্রিয়ঙ্গদের দেখে তখন তারা কি করছিল? তখন তারা বৃক্ষে জল সেচন করছিল। কারণ আশ্রমের ধর্মই হচ্ছে যে বৃক্ষে জল না দিয়ে তুমি সেবা করতে পারবে না বা আহার করতে পারবে না। এটা আশ্রম ধর্মের একটা ডিউটি যে প্রত্যেককে উঠে গাছে জল দিতে হবে, আশ্রমের কাজ করতে হবে। তারপর আমরা দেখতে পাবো একটা শ্লোক আছে 4th অঙ্কে, পাতুং না প্রথম ব্যবসতি যুষ্মা সুকৃতি সুজা না দত্তে প্রিয়মণ্ড না আপি। হ্যাঁ, যে আশ্রমের গাছকে জল না দিয়ে শকুন্তলা কোনোদিন জল পান করে। শকুন্তলা এই 4th অঙ্কে আমরা পাবোটা। ঠিক আছে, তো এখান থেকে প্রশ্ন, ধ্রুব শব্দের অর্থ কি? ধ্রুবংশ নীলোৎপল পত্র ধারেয়া সমিলতাং ছেত্তম ঋষির ব্যবসতি ইদং কিলা অব্যাজ মনোহরম। অব্যাজ মনোহরম শব্দের অর্থ কি? কিলো দিয়ে একটা বাক্য রচনা করো। কিলো মানে হচ্ছে নিশ্চিত রূপে। ঠিক আছে, আচ্ছা, তাহলে যে ইদং কিলা অব্যাজ মনোহরং বপু তাপক সমং সাধৈতিক জয়চ্ছতি। এবার এখানে একটা প্রশ্ন সঞ্জয় দার প্রশ্ন করছিল যে অলংকার, এই শ্লোকে আমরা জানি সবাই এখানে নিদর্শন অলংকার হয়েছে। ঠিক আছে, আর ছন্দ হচ্ছে যে এখানে বংশস্থবিল ছন্দ হয়েছে, বদন্তি বংশস্থবিলম যত জড়, এই নিয়ম অনুসারে এখানে বংশস্থবিল ছন্দ হয়েছে। বোঝা গেল শ্লোক? নেক্সট যাও। প্রশ্নগুলো আমরা খালি নোট করব, কারণ 7টা অঙ্ক আছে, প্রচুর সময় লেগে যাবে। দেখো 18 নম্বর শ্লোক, রাজা দুষ্যন্ত শকুন্তলার বর্ণনা দিচ্ছে যে সরসিজ মনোবিদ্যাম সহিবলি না আপি রম্যম। প্রশ্ন সরসিজ, যাদের টেক্সট আছে সরসিজ কি করে হয়েছে লিখে নিয়ে আসবে গ্রামাটিক্যালি। সরসিজম অনুবিদ্যাম সহিবলি না আপি রম্যম মলিনমপি হিমাংশ লক্ষ্ম লক্ষ্মী তনুতি ইয়ম অধিক মনজ্ঞা বলকলিনাপি তন্মি কেউ হি মধুরাণাং মণ্ডনম না কৃতি নাম। তন্নি শব্দের অর্থ কি? মণ্ডনং মানে কি? অলংকার। ঠিক আছে, না আকৃতাম। তাহলে রাজা দুষ্যন্ত শকুন্তলাদের যখন দেখলেন, শকুন্তলারা সাধারণ তুচ্ছ বস্ত্র পরে আছে, গাছের ছালকে বাকল বা বলকুলকে তারা বস্ত্র হিসেবে ব্যবহার করছে, তা সত্ত্বেও তাদের সৌন্দর্য কমে যাচ্ছে না। অন্তঃপুরের রমণীরা এত রাজপোশাক পরে, এত অলংকার পরে, এত সাজসজ্জা গ্রহণ করে, তা সত্ত্বেও তাদের এত সুন্দর দেখায় না যা বলকল পরে শকুন্তলাকে এত সুন্দর লাগছে। তো প্রকৃতির কাছে সবাই পরাজিত, প্রকৃতির সৌন্দর্যে সবাই সেখানে হার মেনে যায়। তাই শকুন্তলা হচ্ছে প্রকৃতির একটা জলজ্যান্ত উদাহরণ। সরসিজ মনোবিদ্যম, সরসিজ মানে কি? সরসিজ মানে হচ্ছে পদ্ম ফুল। হুইচ ফর সরসিজ? সরসি জন ড করে সরসিজ শব্দটা হয়েছে
সরসিজ মানে হচ্ছে পদ্মফুল। সরসী জায়তে যৎ তৎ সরসিজম শৈবিলীনাপি রম্যম। তাহলে পদ্মফুল শ্যামলার দ্বারা আচ্ছাদিত থাকলেও তাকে সুন্দর দেখায়। চাঁদের কলঙ্ক তার সৌন্দর্য দেখায়, তার সৌন্দর্য বৃদ্ধি করে, হ্রাস করে না। তাই শকুন্তলাকেও ইয়ম অধিক মনজ্ঞা। ইয়ম কি করে হয়েছে? ইয়ম কি করে হয়েছে? কে বলবে? সঞ্জয়দা বলো। সঞ্জয়দা নাই, কে বলবে? কেউ নাই গো, আমি একাই আছি মনে হচ্ছে। রেখে দিই, কে আছি রে? হ্যালো, আর শব্দ পাওয়া যাচ্ছে না তো। হ্যালো, স্যার আজকে আছি। আছি স্যার। তাই তো। তো ইয়ম হয়েছে, ইদম শব্দে স্ত্রীলিঙ্গে প্রথম আর এক বচন করে ইয়ম হয়েছে। ইয়ম অধিক মনজ্ঞা বলকুনিনাপি তন্নি কেউহি মুধানাং মণ্ডনম না কৃতিনম। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন এটাই যে ছন্দ অলংকার কি হয়েছে। এখানে হচ্ছে যে তোমার মালিনী ছন্দ আর সরসিজ মনোবিদ্ধম সম্ভবত অর্থান্তর ন্যাস অলংকার হয়েছে। একবার দেখে নিতে হবে। 20 পর্যন্ত পড়বো, পড়ে থামবো। তারপর বলছে অধর কিশলয় রাগ কমল বিট পান কারণ বাহু কুসুম লোভনীয় যৌবনম গেশু সন্ন্যাধ্যম। এখানে কিছু নেই, প্রথম লাইনটাই ইম্পর্টেন্ট। অধর কিশলয় রাগ, ঠিক আছে। অধর মানে হচ্ছে ঠোঁট, ওপরেরটাকে ওষ্ঠ বলে, নিচেরটাকে অধর বলে, ঠিক আছে। এখানে আর কিছু নেই। 20 নম্বর শ্লোকে যাও। 20 নম্বর শ্লোক কি আছে দেখি। এখানেও কিছু নেই, 20 নম্বর শ্লোকেও কিছু নেই। একবার রিডিং করে নেবো খালি। চলাপাঙ্গাং দৃষ্টিং, হ্যাঁ, দৃষ্টিং বিশেষী বহুষ বিপতিমতি রহস্যাখ্যাইব সনুষে মৃদু কর্ণান্তিকা চারহা করং ব্যাধুন্নতঃ পিবসি রতি সর্বস্ব মাধরম বয়ং তত্তা নেশাদ মধুকর হতাস্তাঙ্কুল কৃতি। এখানে রাজা দুষ্যন্ত নিজেকে দুর্ভাগ্য মনে করেছে বা হতভাগা মনে করেছে, ভ্রমর যেতে পারছে, এটা ভ্রমর কাহিনী, ঠিক আছে। এই শ্লোকের মাধ্যমে এখানে প্রথম অঙ্কে ভ্রমর বৃত্তান্তের কথা বলা হয়েছে। 22 নম্বর শ্লোকটা একবার দেখে নিই আমরা। 22 নম্বর শ্লোক কি বলছে? 21 নম্বর কি ছিল? হ্যাঁ, ও আচ্ছা, 22 নম্বর শ্লোক দেখো, হয়ে গেল। 22 নম্বর শ্লোক দেখো। ক পৌরবে বসুমতী শাশ্বতী শাসিতরি দুর্বিনী তানাম অয়ম আচরিতি বিনয় মুগ্ধাসু তপস্বী কন্যা আসু। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন আসবে, ক পৌরবে বসুমতী শাশ্বতী, তাহলে কে বসুমতী শাসন করছে? অ্যান্সার, শর্ট কোশ্চেন কি না, মহারাজ দুষ্যন্ত, ঠিক আছে। এবার রাজাকে সবাই দেখে সবাই ভয় পেয়ে গেল যে হঠাৎ করে কে চলে এলো, কোথা থেকে চলে এলো। এই নিয়ে একটা নিজেদের মধ্যে আলাপচারিতা এখানে আছে, যে রাজা নিজেকে একজন সাধারণ কর্মচারী। এই দেখো এখানে একটা দাগ দাও। রাজা বলেছে ভবতী য পৌরবেন রাজ্ঞা ধর্মাধিকারে নিযুক্ত স্বয়ং অবিঘ্ন ক্রিয়োপলম্ভায় ধর্মরান্নমিদম আয়তঃ। বলছে আমি একজন রাজার আজ্ঞাকারী ব্যক্তি, ঠিক আছে। আমি এসছি এখানে, এখানকার কাজকর্ম ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখার জন্য। কটা হলো? 22টা শ্লোক হলো, তাই তো। তারপর কি আছে? তেইশ নম্বর শ্লোক দেখো। মানসিষু কথং বা স্যাদর্শ রূপস্য সম্ভব ন প্রভাতরলং জ্যোতির্যতি বসুধাতলা। হ্যাঁ, এটাও একটা ইম্পর্টেন্ট শ্লোক, যেখানে মানুষের গর্ভে যদি শকুন্তলা সৃষ্ট হতো তাহলে তার এত রূপ সৌন্দর্য সৃষ্টি সম্ভব হতো না। একটু আগেই ছিল যে যেহেতু কৌশিক গোত্রীয়, শর্ট কোশ্চেন আসবে যে শকুন্তলার পিতা কোন গোত্রীয় ঋষি ছিলেন? কৌশিক গোত্রীয় ঋষি। নাম কিন্তু ওখানে দেয়া নেই কোথাও, বিশ্বামিত্র।
আছে খালি কৌশিক গোত্রীয় ঋষি। ঠিক আছে, অ্যান্সার হবে কৌশিক গোত্রীয় ঋষি। এই যে বলছে এখানে কৌশিক বংশের এক প্রভাবশালী রাজর্ষি আছে, হ্যাঁ, যে রাজা সেই ঋষি। তা আমরা জানি বিশ্বামিত্র ক্ষত্রিয় ছিল, তিনি ঋষি হয়েছিলেন তপস্যার বলে। তপস্যার বদলে সবাই সবকিছু হতে পারে, এটা কোনো ব্যাপারই না। কর্মই ধর্ম, ধর্মই কর্ম। নেক্সট চলো, আর কি আছে দেখে নিই, একবার রিডিং করে নিই আমরা ঝট করে। 24 নম্বর শ্লোক, কিছু নাই। নেক্সট চলো, পিডিএফটা আবছা হয়ে গেছে। নেক্সট, এখানে কিছু নেই, চলো আগাও। কিছু নেই, আগাও। 27 নম্বর বাদ দিয়ে দাও। তারপর হ্যাঁ 29, 30, তাই এখন এখানে শেষ হবে। যে হাতি যে প্রবেশ করেছিল, হ্যাঁ, সেই বৃত্তান্ত এখানে বলেছে যে, একটু নামো আমি পেজটা, 29 নম্বর শ্লোকটা। হ্যাঁ, তুরগ খুরো হতস্ততাই রেণু বিটপ বিষক্ত জলার্ধ বলকলেষু পততি পরিণতারুণ প্রকাশঃ সলভ সময় ইবাদ্রমেষু। তো অরুণ শব্দের অর্থ হচ্ছে সূর্য। কিছু নেই এখানে। তুরগ শব্দের অর্থ দিতে পারে, তুরগ খুরো হত, ঘোড়ার খুরের মতো আঘাতে। ঠিক আছে, এখানে আর কিছু নেই। আর সলভ সুমহিব, সলভ সুমহ হচ্ছে পঙ্গপাল। ডাক দাও, সলভ সুমহ শব্দের অর্থ কি? হচ্ছে পঙ্গপাল। একটা প্রশ্ন পেলাম এখান থেকে। নেক্সট 30 নম্বর শ্লোক আছে কি, ত্রিব্যাঘাত প্রতিহত স্তরু স্কন্ধ লগ্নৈকদন্ত। এই লাইনটা একটু ভুল আছে। এটা পাদাকৃষ্ট ব্রততি বলয় সঙ্গ সংজাত পাশঃ মূর্ত বিঘ্ন স্তপসৈবন ভিন্ন সারঙ্গ ইউতা ধর্মারণ্যং প্রবিশতি গজ সন্দনা লোকভীত। শর্ট কোশ্চেন এমসিকিউ, ধর্মারণ্যম শব্দের অর্থ কি? ধর্মারণ্য হচ্ছে তপবন। ধর্মারণ্যের শব্দের অর্থ কি? তপবন। ঠিক আছে, সন্দনা লোকভীত মানে কি? রথের দেখে সব ভয় পেয়ে গেছে হাতিরা, দিয়ে সে চারিদিক ছুটে বেড়াচ্ছে। তো একটা হাতি ঢুকে গেছে তপবনের মধ্যে, তার দাঁতে একটা গাছ লেগে আছে, লতা পায়ে জড়িয়ে আছে। তো মনে হচ্ছে যেন মূর্তমান বিঘ্ন হচ্ছে, যে তপস্যার একটা মূর্তমান বিঘ্ন এসে উপস্থিত হয়েছে তপস্যার। ঠিক আছে, এখানে পক্ষান্তরে এটা সিগনিফিকেন্স রাজা দুষ্যন্তকেই বুঝিয়েছে। যে হস্তি বৃত্তান্তে তাৎপর্য হচ্ছে যে মূর্তমান বিঘ্ন আর কেউ নয়, স্বয়ং রাজা দুষ্যন্ত। এমসিকিউ আসতে পারে যে হস্তি বৃত্তান্তের মাধ্যমে বা হস্তি বৃত্তান্তের তাৎপর্য কি, বা হস্তি বৃত্তান্তের মাধ্যমে কাকে ইঙ্গিত করা হয়েছে, বা যে মদমত্ত হস্তির সাথে কার তুলনা করা হয়েছে। হলো, লাস্ট চলে যাও 31 নম্বর শ্লোক। দেখো লাস্ট এন্ড ফার্স্ট প্রথম অঙ্কের শ্লোক আছে, গচ্ছতি পুরঃ শরীরং ধাবতি পশ্চাৎ সংস্থিতং চেতঃ চিনাংশুকমেব কেত প্রতিবাত নিয়মানস্যঃ। তাহলে এখানে রাজা দুষ্যন্তের শরীর চলে যাচ্ছে, কিন্তু তার মন পিছনে পড়ে থাকছে। যেমন ভাবে যে এখানে একটা শ্লোক দেওয়া হয়েছে, দেখো কি শ্লোক দেওয়া হয়েছে। শ্লোক আকারেও কেউ যদি মনে রাখতে পারে তাহলে তার এখান থেকে অনেক কোশ্চেন সে পেয়ে যাবে। সামনে চলে শরীর কিছু, কিন্তু মনটা ছুটে পিছনে, পতাকার চিনাংশু যেন প্রতিকূল সে পবনে। খুব ভালো শ্লোক দেওয়া হচ্ছে এখানে, ওই জন্য এটা আমি চুজ করেছি। ঠিক আছে, তাহলে রাজা যেহেতু তপবনে শকুন্তলা আছে, এবং তপবনে শকুন্তলাকে তার এটা পূর্বরাগের একটা বিষয়, হ্যাঁ, তো তারপর থেকেই সেই ওখানে ব্যস্ত আছে, এখান থেকে যেতে চাইছে না। কিন্তু যেহেতু একটা হাতি ঢুকে গেছে মদমত্ত অবস্থায়, সেজন্য তাকে সেখান থেকে যেতে হচ্ছে। কেননা সৈন্য সামন্তরা নালে আরো সব মৃগয়া করতে বেরিয়ে পড়বে, এই ভয়ে রাজাকে যেতে হচ্ছে। সেজন্য এখানে তুলনা করা হয়েছে যে শরীর যেতে চাইলেও মনটা যেতে চাইছে না। ঠিক আছে, আমাদের প্রথম অঙ্ক হয়ে গেল। এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো, কারো কোনো যদি প্রশ্ন থাকে।